হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে সম্ভাবনার যে পার্টটা আছে তার গত গত ভিডিও পর্যন্ত আমরা উদাহরণ দিয়ে পর্যন্ত করছিলাম না। তো আজকে তার পরবর্তী যে অংশগুলো আছে আজকে ইনশাল্লাহ দেখি থিওরি পার্টটা শেষ করে ফেলবো। আর পরের ভিডিও থেকে আমরা যে অনুশীলনের ম্যাথগুলো আছে সেগুলো শুরু করে দেবো, ঠিক আছে? তো কি বলছে এখানে যে দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতা বা সম্ভাবনার সংযোগ সূত্র। সংযোগ বলতে কোনটা? ইউনিয়ন, ঠিক আছে? ইউনিয়ন মানে এইটা অথবা এইটা, এইটা অথবা এটা, দুইটা ঘটনা অথবা ওটা ঘটবে, এটাও ঘটবে, অথবা যে কোনো একটা ঘটতে পারে, এটার যে সম্ভাবনা সেটাই হচ্ছে আমাদের সংযোগ সূত্র বলা হচ্ছে। তো বর্জনশীল ঘটনা, এটাকে বুঝতে হবে বর্জনশীল ঘটনা কোনটা। মানে বলছিলাম আমি কিন্তু কিভাবে খুব দ্রুত বের করতে হয়। সাধারণ সাধারণ কোনো নমুনা বিন্দু থাকবে না, সাধারণ নমুনা বিন্দু থাকবে না, বোঝা গেল? নমুনা বিন্দু থাকবে না, তাহলে তাদেরকে দুইটা ঘটনাকে কি বলা হবে? পরস্পর বর্জনশীল ঘটনা। তো পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যদি এ একটা ঘটনা হয় এবং বি একটা ঘটনা হয়, এবং দুইটা ঘটনা এ অথবা বি, এ ঘটবে অথবা বিও ঘটতে পারে, যে কোনো একটা। তো এটা যে প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা যে প্রবাবিলিটি সেটা থাকবে হচ্ছে পি অফ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ কত? বি। এটাই হচ্ছে আমাদের দুইটা বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্র, ঠিক আছে? যদি ইউনিয়ন বা অথবা বের করতে বলে তখন আমরা দেখব যে ঘটনাটা বর্জনশীল নাকি অবর্জনশীল। যদি বর্জনশীল হয় তাহলে এটা, যদি অবর্জনশীল হয় তখন এইটাই সেম কাহিনী, শুধু মাইনাস করতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। বোঝা গেল? এটুকু অতিরিক্ত কাজ এই আর কি। তো এই ফর্মুলা কিন্তু মূলত আমি বানাই নাই আসলে, এটা সেট থিওরি থেকে আসছে। কিভাবে দেখি, যে মনে কর একটা সেট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট যেটা সেটা। এখানে একটা ঘটনা আছে বা একটা সেট আছে, এ ঘটনা বলতেছি, একটা সেট এ আছে আর একটা সেট আছে কত? বি। বোঝা গেল? একটা সেট এ, একটা সেট কত? বি। তাহলে আমাদের সেট থিওরি কি বলে যে এ এবং বি, এ এবং বি এর যখন ইউনিয়ন বের করবো, টোটাল নাম্বার বের করবো এ এবং বি এর মধ্যে, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই মানটা থাকবে যদি কোনো সংযোগ না থাকে এদের মধ্যে, যদি কোনো কমন পার্ট না থাকে, সেই ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি করলে টোটাল যে এ এবং বি এর মধ্যে কতটা সংখ্যা আছে ইউনিয়নটা বের হয়ে চলে আসে, ঠিক আছে? এবার যদি আমি এক কাজ করি যে এই সমীকরণ উভয় পাশে টোটাল ইউনিভার্সাল দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ নাম্বার অফ এস, ধরলাম এর এস সংখ্যক, টোটালি এস সংখ্যক আছে আর কি। আমি যদি উভয় পাশে নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দিই, খেয়াল করি নাম্বার অফ এস দিয়ে ভাগ করলাম, হ্যাঁ ভাগ করলাম, তাহলে এখন এই অংশটা কি হয়ে গেল? নাম্বার অফ এস টোটাল সম্ভাব্য ফলাফল না, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ অথবা বি ওঠার সম্ভাবনা, এ অথবা বি ওঠার সম্ভাবনা। তার মানে এটা আমার কি? এ অথবা বি ওঠার সম্ভাবনা না, সরি, এ অথবা বি ওঠার এটা হচ্ছে নাম্বার, নাম্বার। তাহলে পুরোটা কি থাকবে? আমাদের সম্ভাবনা না, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি না, এটাই তো আমাদের সম্ভাবনা বলে, তাই না? আবার এখানে খেয়াল করি, নিচে আছে হচ্ছে টোটাল সম্ভাব্য ফলাফল নাম্বার অফ এস, উপরে নাম্বার অফ এ, অর্থাৎ এ ঘটনা ঘটার সম্ভাবনা না, এটা এ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ। ঠিক একইভাবে আমাদের এইটা কি? এই অংশটা, এই অংশটা, এটা কি? প্রবাবিলিটি অফ বি ঘটনা ঘটার সম্ভাবনা না। এই সম্ভাবনা সূত্রগুলা মূলত সেটের যে সূত্রগুলো আছে না, ওখান থেকে আসছে, এটা কেউ বানাই নাই, শুধু ভাগ করে 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 কি এই সূত্রগুলা চলে আসছে। আরেকবার বলতেছি আমি যে দুইটা ঘটনা বর্জনশীল কিনা চিনবো কিভাবে, বুঝবো কিভাবে? সাধারণ নমুনা বিন্দু থাকবে না, সাধারণ নমুনা বিন্দু থাকবে না, বোঝা গেছে? কোনো প্রকার সাধারণ নমুনা বিন্দু থাকবে না, তাহলে তাদেরকে বলা হবে বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা যখন ইউনিয়ন বের করব, এটা অথবা এটা ঘটার সম্ভাবনা, সেই ক্ষেত্রে দুইটা আলাদা আলাদা করে যোগ করে দিলেই হয়ে গেল। আশা করি বোঝা গেছে জিনিসটা। এরপরে দেখি কি আছে, উদাহরণে ম্যাথ আছে একটা, দেখি কি চাইছে এখানে, যে একটা বাক্সে 6টা সাদা, 7টা লাল, 9টা কালো বল আছে। তো বাক্স থেকে এলোমেলো ভাবে বলতে আমি বাক্সের মধ্যে হাত দিলাম, একটা বল, 2টা বল, 3টা বল তুলে নিলাম, কিংবা একসাথে 3টা বল তুলে নিলাম। এখন এই বলগুলা এই বলগুলা লাল বা সাদা হওয়ার সম্ভাব্যতা কত নির্ণয় করো। তো এই ম্যাথটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি বলে, গ্রুপ করে, অর্থাৎ কম্বিনেশনের সাহায্য নিয়ে। আর আরেকটা হচ্ছে আমাদের ম্যানুয়াল নিয়ম, যে 9-10 যেভাবে শিখছিলাম আর কি, ওইভাবে করলেও দুইটা দিয়ে একই রেজাল্ট আসবে। আমি দুইটা দিয়েই মানে করে দেখাচ্ছি। আরেকটা কথা সেটা হলো, এই যে আগের ফর্মুলা দেখলাম না, এটা তো দেখালাম দুইজনের জন্য, ঠিক একইভাবে যে 3 জন, 4 জন, 5 জনের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। বোঝা গেছে? সহজ জিনিস। আমরা এই ম্যাথটা করে ফেলি এবার। তো প্রথম নিয়ম দেখি, প্রথম
প্রথম উপায় আর কি, যতগুলো উপায় সম্ভব হয় আমি শিখাই দেবো, সমস্যা নেই। প্রথম উপায়, প্রথমটা হচ্ছে, ভালো করে খেয়াল করি, বাক্স থেকে এলোমেলো ভাবে তিনটা বল তুলবো, লাল বা সাদা, হয় তিনটাকেই লাল হইতে হবে, নয়তো বা তিনটাকেই সাদা হইতে হবে, যে কোনো একটা, লাল হইলেও হবে সাদা হইলেও হবে। তাহলে কি অথবা চাইছে না, ইউনিয়ন না? আবার লাল, তিনটাই লাল তিনটাই সাদা, কোনো কমন পার্ট আছে? নাই তো। তাহলে আমাদের লাল এবং সাদা হওয়ার যে ঘটনা, সেটা হচ্ছে পরস্পর কি বর্জনশীল, মিউচুয়ালি এক্সক্লুসিভ, বোঝা গেছে? তাহলে আমাদের প্রবাবিলিটি, প্রবাবিলিটি লাল অথবা সাদা, লাল অথবা সাদা, রেড অথবা কি হোয়াইট, হ্যাঁ রেড অথবা হোয়াইট, অর্থাৎ ইউনিয়ন বের করতে হবে। তাহলে যদি, যেহেতু এটা কি বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেহেতু প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন হোয়াইট, হয় রেড হবে নতবা কি হোয়াইট হবে, এটা যে প্রবাবিলিটি, সেটা পৃথক পৃথক ভাবে প্রবাবিলিটি কি হয়, সমষ্টি সমান হয়, একটু আগে দেখে আসলাম। তাহলে প্রবাবিলিটি অফ আর প্লাস প্রবাবিলিটি অফ কত, হোয়াইট, রেড বল আর কি হোয়াইট বল, যে কোনো একটা উঠুক, সমস্যা নাই। তাহলে প্রবাবিলিটি অফ রেড তিনটাই উঠতে হবে, তিনটাই, এটা আমি ভেবে দিই, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি আমি আর কি, তিনটাই রেড হইতে হবে, অথবা তিনটাই, তিনটাই কি হইতে হবে, হোয়াইট হইতে হবে। তাহলে আমাদের কিন্তু তিনটা রেড হইতে হবে। আমি এক কাজ করি, ছয়টা বল না, ছয়টা বল, সাতটা বল, নয়টা বল, তাহলে 13, 13 আর 9 কত হয়, 22। টোটাল কিন্তু 22টা বল আছে এখানে, টোটাল কয়টা, 22টা বল আছে। তো মনে করো একটা থলি আছে, একটা কি আছে, বাক্স বা থলি আছে, এখানে 22টা বল আছে, কয়টা বল, 22টা বল আছে। এটা সাদা সবগুলো দিয়ে দিলাম, বললাম লাল কিছু বল আছে, কিছু লাল আছে, কিছু মনে করো নীল আছে, যাই হোক হবে কিছু একটা। তো যদি এখানে সাদা, লাল এবং কালো দিছে, আচ্ছা হোক, সমস্যা নেই, কিছু একটা হবে তো নাকি। তো মনে করো যে নীলগুলো কালো বল, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি আমি আর কি। এখন এই বাক্স মনে করো ছোট্ট একটা ছিদ্র আছে এরকম, যেখান দিয়ে হাতটা ভিতরে কি করা যায়, প্রবেশ করানো যায়। এখন না দেখে হাতটা প্রবেশ করাইলাম, হাতটা প্রবেশ করে তিনটা বল তুললাম, কয়টা বল, তিনটা বল, এলোমেলো ভাবে তিনটা বল তুলছি। তাহলে এই বলটা মনে করো যে লাল হইলো, একটা বল সাদা হইলো, একটা বল নীল হইলো, হয়েছে, একটা সাদা পাইছি, একটা ধরো ব্লু পাইছি, একটা মনে করো রেড পাইছি, ঠিক আছে। আবার এটা যে এমনই হবে তার কোনো গ্যারান্টি আছে, নাই তো। আবার হইতে পারে কিরকম, দুইটা সাদা একটা নীল হইতে পারে না, দুইটা সাদা একটা কি হইতে পারে, নীল হইতে পারে। আবার দুইটা নীল হইতে পারে না, হয়ে যেতে পারে নাকি, দুইটা ব্লু হইতে পারে, একটা রেড হইতে পারে না। তো এইরকম অনেকগুলো গ্রুপ বানানো সম্ভব না। তাই এটা কিন্তু কম্বিনেশন, পারমুটেশন না। এটা কিন্তু আমি নিজেদের মধ্যে সাজাচ্ছি না, ওদেরকে আবার উল্টাপাল্টা করতেছি না, বোঝা গেল? জাস্ট একটা গ্রুপ বেছে নিচ্ছি, এরকম করে অনেকগুলো গ্রুপ বানানো সম্ভব। এখন এখানে কিন্তু বলবে না যে তিনটাকে আলাদা হইতে হবে কিংবা কেমন হইতে হবে। আমার গ্রুপ অর্থাৎ সম্ভাব্য ফলাফলের সময় কোনো না কিছু চিন্তাই করবো না, সবকিছু বাদ, টোটালি কয়টা হইতে পারে, কয়টা গ্রুপ হইতে পারে চিন্তা করবো। তাহলে টোটাল 20C3 সংখ্যক গ্রুপ বানানো সম্ভব না 22 জন থেকে, 22C3 টোটাল 22টা থেকে তিনটা তিনটা করে নিলে টোটাল 20C3 সংখ্যক গ্রুপ বানানো সম্ভব। তার মধ্যে, তার মধ্যে আমাদের নিতে হবে তিনটা রেড, অর্থাৎ অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল হইতে হবে তিনটা রেড। তাহলে রেড আছে কয়টা, রেড কয়টা আছে, 7টা না? তাহলে 7টা রেড আছে, 7টা লাল রঙের বল আছে, এখান থেকে আমার তিনটা বল বাছাই করতে হবে, কারণ আমরা বের করতেছি তিনটা লাল বল হওয়া সম্ভাবনা। তাহলে অনুকূল ফলাফল কি, 7টা বল থেকে, 7টা লাল বল থেকে তিনটা লাল বল বাছাই করার যে গ্রুপ সংখ্যা সেটা না, অর্থাৎ 7C3 না, এটা আমার কি অনুকূল ফলাফল না। 7টা থেকে তিনটা করে নিব, কয়টা গ্রুপ করা সম্ভব, আর 20C3 হচ্ছে টোটালি কয়টা হওয়া সম্ভব, টোটালি সব মিলে, বোঝা গেল? আশা করি হালকা পাতলা হলে বোঝা গেছে, খুব একটা কঠিন না কিন্তু, আহামরি যে খুব কঠিন এমন না। তাহলে যখন আমরা তিনটা রেডের ক্ষেত্রে হিসাব করব, নিচে থাকবে হচ্ছে সম্ভাব্য সকল ফলাফল, অর্থাৎ টোটালি 20C3 সংখ্যক গ্রুপ বেছে নেওয়া সম্ভব, এবং আমাদের অনুকূল ফলাফল হবে হচ্ছে 7C3, 7টা থেকে তিনটা লাল বল নিতে হবে। এখন কালো বল থেকে তো লাল বল নেওয়া সম্ভব না, ভিতরে আছে বাক্স থেকে কালো, সেটা বের করলে কি লাল হয়ে যাবে, হবে না তো। ওই 7টা বল থেকেই আমার তিনটা বল নিতে হবে, এরকম অনুকূল কয়টা হওয়া সম্ভব, এটা হবে আমার কি সম্ভাবনা। প্লাস ঠিক একই কথা হোয়াইটের জন্য প্রযোজ্য, 22C3, উপরে হচ্ছে হোয়াইট কয়টা আছে, 6টা না, 6টা থেকে তিনটা নেওয়া লাগবে, 6টা থেকে তিনটা নেওয়া লাগবে, তাহলে 6C3। এই সম্পূর্ণ মানটাকে হিসাব করে দেখি কত আসে ক্যালকুলেটারে। কম্বিনেশন না, উপরে তাহলে 7, তারপরে ক্যাটালগে যাবো, প্রবাবিলিটি, এখান থেকে হচ্ছে কম্বিনেশন 7C3, নিচে 22C3,
তাহলে এখানে প্রবাবিলিটি কম্বিনেশন 20C3 প্লাস উপরে আছে 6C3, তাহলে প্রবাবিলিটি কম্বিনেশন 6C3 আর নিচে 22 কম্বিনেশন C3, তো মানটা হিসাব টিসাব করে 1/28 আসতেছে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের নির্ণয় কি সম্ভাবনা। আমি আরেকটা নিয়মে করাতে চাইলাম না, ওটা দিয়ে করাই। দ্বিতীয় উপায় মানে পদ্ধতি আর কি, ম্যাথ করা দুইটা পদ্ধতি। তাহলে আমার নির্ণয় সম্ভাবনা, কোনো কথা নাই, সরাসরি নির্ণয় সম্ভাবনা। আমাদের ম্যানুয়াল যে নিয়মটা আছে 19 যেটা শিখছিলাম, একদম জেনারেল নিয়ম, সেভাবে করে দেখাচ্ছি এটা। তো বলছে লাল বা সাদা, অথবা মানে যোগ করে দাও, লাল বা সাদা, প্রবাবিলিটি অফ তিনটাই রেড হইতে হবে, অথবা প্রবাবিলিটি অফ তিনটাই কি হইতে হবে, হোয়াইট হইতে হবে। বোঝা গেল? তিনটাই রেড নয়তো তিনটাই হোয়াইট। এখন যখন আমরা তিনটাই রেড তুলবো, একটা বল তুললাম লাল হইলো, পরেরটা তুললাম লাল হইলো, রাখবো না কিন্তু, আর পরেরটা আবার তুললাম লাল হয়েছে। বোঝা গেছে? তাহলে প্রথমটা যখন আমি তুলবো, ওটা লাল হওয়ার সম্ভাবনা কত? 7/22 না, 7/22। পরেরটা আবার তুলবো একটা, তখন ওটা লাল হওয়ার সম্ভাবনা কত? আগে ছিল 7টা লাল, একটা তুলে ফেলেছি, নাই কিন্তু। তাহলে এখন কয়টা লাল আছে? 6টা লাল না? তাহলে 6/21। আমাদের টোটালি সংখ্যা কমবে, কিন্তু একটা লাল বাইরে বের হয়ে চলে গেছে, নাই। আবার ইনটু, পরে আবার একটা তুলবো, ওটাও লাল হবে, 5/20। বোঝা গেল? প্লাস ওটা সম্পূর্ণ গেছে, ওটা বাদ। এখন তিনটা হোয়াইটের জন্য আবার আলাদাভাবে চিন্তা করতে হবে। কেউ আবার এই তিনটা হোয়াইট নির্ণয় করার সময় এটা বলতো নাই তো তিনটা, এটা কিন্তু এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। তিনটা হোয়াইটের সময় আবার কি থাকবে? 6/22 একইভাবে ইন্টু, এটা কিন্তু ইন্টু দিচ্ছি কারণ এখানে এবং সম্পর্ক, এখানে এবং। বোঝা গেল? এখানে ওটাও হইতে হবে, ওটাও হইতে হবে, তিনটাকেই লাল হইতে হবে, এটা কিন্তু এবং, অথবা কিন্তু আবার না। 6/22, তারপর হচ্ছে 5/22, এবং লাস্টে কত? 4/22। তাহলে এটা সরি 22 কেন, 21/20, সরি 21/20। একটু হিসাব করে দেখা যাক কত আসে, মিলে কিনা। অবশ্যই মিলবে। 7/22 ইন্টু 6/21 ইন্টু 5/20 প্লাস 6/22 ইন্টু 5/21 ইন্টু 4/20। এটা হিসাব করে 1/28 আসতেছে। 1/28। তো যার যেটা ভালো লাগে, যার যেমনি মন চায় সেইভাবে করে দিয়ে আসবা, উত্তরটা শুধু মিলাইতে পারলেই হবে। ফুল মার্ক। বোঝা গেল? করতে পারলে ফুল মার্ক দিবে। আরেকটা কথা, সেটা হলে যে বাংলা রচনাগুলো লিখতে হবে, কিন্তু বাংলা লেখাগুলা অবশ্যই লিখতে হবে, যে এত অথবা এত কটার সম্ভাবনা, উপরে অনুকূল, নিচে প্রতিকূল কেন বলতেছি, সম্ভাব্য ফলাফল, সবকিছু বলতে হবে। পরেরটা আসি, অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সংযোগ সূত্র কেমন হয়? একটু আগে দেখাইছি আমি, একটু আগে বলতে গত ক্লাসে দেখাইছিলাম, একটু আগে বললাম না যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যদি এ ঘটনা এবং বি ঘটনা পরস্পর অবর্জনশীল হয়, অবর্জনশীল বলতে সাধারণ নমুনা বিন্দু থাকবে। আগেরটা কি লিখছিলাম? সাধারণ নমুনা বিন্দু থাকে না, না? ঠিক আছে। আর এখানে সাধারণ নমুনা বিন্দু থাকবে। এ এবং বি দুইটা ঘটনা, এদের মধ্যে সাধারণ নমুনা বিন্দু অবশ্যই থাকবে। সাধারণ নমুনা বিন্দু থাকবে। এটা একটু সেট দিয়ে দেখে আসি। সেট, আচ্ছা লিখে ফেলি, এটা আগে সূত্রটা লিখে ফেলি, যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই হচ্ছে আমাদের অবর্জনের ক্ষেত্রে সংযোগ সূত্র। বোঝা গেল? তাহলে সেট থিওরি থেকে কি বলছিল, যদি দুইটা সেটের মধ্যে মিল থাকে, কিছু কি থাকে, মিল থাকে বা কিছু কমন উপাদান থাকে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে মিডলেটা কি বলা হবে? এ ইন্টারসেকশন বি, না? কমন। এ এবং বি এর মধ্যে যে কমন পার্টগুলো থাকবে, সেগুলা ঠিক এই পজিশনে কি করতে হয়? বসাইতে হয়, তাই না? আর পুরাটাই মনে করে ইউনিভার্সাল সেট এস। তো এবার যদি আমরা কি বলবো, টোটাল এ এবং বি এর মধ্যে টোটালি কতগুলা বা কে কোন কোন উপাদান আছে, পৃথক ভাবে আর কি, কে কোন কোন উপাদান আছে এটা বের করতে চাই, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি। এই মানটা কি ছিল? আশা করি সবার মনে আছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। কিন্তু আমরা যখন নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি আলাদা করে যোগ করে দেই, তখন মিডিলের যে অংশটা, কমন পার্টটা ডাবল যোগ হয়ে যায়, দুইবার যোগ হয়ে যায়। সেই জন্য একটা অংশ আমাকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এটা মনে আছে না? মনে থাকা উচিত তো। এখন 90টা ফাঁকি দিয়ে আসলে আমার কিছু কিন্তু করার নেই। এ ইন্টারসেকশন বি, দুইটা যোগ করার সময় ভালো করে খেয়াল করো, দুইটা গোলটোস যোগ করার সময় কিন্তু এই মাঝখানে অংশটা আমি ডাবল যোগ করতেছি, দুইবার যোগ করতেছি না? তাহলে কি মিললো? তাহলে কি হবে? এটা আসবে না তো।
তখন এই যে দুইবার যোগ করলাম, একটা অংশ অতিরিক্ত আসলে না, আর কি করতে হবে, বাদ দিতে হবে। ঠিক যেমনটা করছিলাম, এটা মনে আছে না এই অঙ্কটা, যে একটা আয়তক্ষেত্র ছিল, মাঝখান বরাবর রাস্তা ছিল একটা, এই যে রাস্তা। যখন আমরা এই রাস্তার হিসাব করতাম, রাস্তাটা প্রথমে এটা নিতাম না, আবার এটাও নিতাম না, যোগ করতাম, কিন্তু মাঝখানে বর্গটা ডাবল হইতো না, তখন এই বর্গটা কি করতাম, বাদ দিয়ে দিতাম। এটা সম্ভবত কোন চ্যাপ্টারে ছিল, যে 16 অধ্যায় পরিমিতিতে ছিল মনে হয়, 16.4 সম্ভবত, খেয়াল নাই আমার। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা যদি উভয় পাশে টোটাল ইউনিভার্সাল সেটের সংখ্যা দিয়ে ভাগ করে দিই, নাম্বার অফ এস, নাম্বার অফ এস, নাম্বার অফ এস, তাহলে এই যে এই অংশটা নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এটা কি বলতে কি বোঝাচ্ছে, যে নিচে তো টোটাল অনুকূল ফলাফল, সরি সম্ভাব্য ফলাফল, উপরে এ অথবা বি ঘটার জন্য অনুকূল ফলাফল। তাহলে টোটাল এখন কি বলতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি না, এ অথবা বি ঘটার সম্ভাবনা, এটাই তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। বোঝা গেল? আর এই অংশটা নিচে সম্ভাব্য ফলাফল, সকল সম্ভাব্য ফলাফল, উপরে এই ঘটনা ঘটার অনুকূল ফলাফল। তাহলে এই অংশটা কি বলতে পারবো, এই ঘটনা ঘটার সম্ভাবনা না, প্রবাবিলিটি অফ এ। একইভাবে আর কি প্রবাবিলিটি অফ বি থাকবে এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি থাকবে। এই হচ্ছে আমাদের নির্ণয় কি, সংযোগ সূত্র। বোঝা গেল? এটা হচ্ছে অবর্জনশীলের ক্ষেত্রে। অবর্জনশীল কেমনে বুঝবো, সাধারণ নমুনা বিন্দু থাকবে, এটা ছাড়া বোঝার কিন্তু আর কোনো উপায়ই নাই। সবচেয়ে সহজ উপায় আর কি, উপায় তো অবশ্যই আছে, সবচেয়ে সহজ উপায় সাধারণ নমুনা বিন্দু আছে কিনা চেক করে দেখো, তাহলে হয়ে গেল। এরপরে চলে যাই, পরে কি ম্যাথ আছে নাকি? হ্যাঁ, এই যে একটা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাথটা করার জন্য তাস খুব ভালো করে বুঝতে হবে, তাসের যে অংশটা অত্যন্ত ভালো করে বুঝতে হবে, না হলে এই ম্যাথটা বোঝা সম্ভব না। ম্যাথ শিওর ভুল করবা এটা। 52টা তাসের প্যাকেট, সরি 52খানা তাস একটা প্যাকেটে আছে, সেখান থেকে একটা তাস দৈবভাবে ওঠানো হলো বলতে, এখন দৈব বলতে দেবতা এসে তুলছে ওরকম না, এরকম কিন্তু হন না, এরকম চিন্তা করো না কেউ, যে দৈবভাবে ওঠানো হল বলতে হাত দিলাম, তাস একটা উঠাই ফেললাম, ইচ্ছা আমাদের উঠাই ফেললাম, কোনটা হচ্ছে জানি না। তো ওই যে তাসটা উঠাইলাম, সেই তাসটা লাল টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত নির্ণয় করো। তো দেখি, লাল টেক্কা হওয়ার সম্ভাব্যতা না, লাল টেক্কা কি মনে আছে, টেক্কা কোনগুলা ছিল, টেক্কা টোটাল 4টা, টেক্কা টোটাল হচ্ছে কয়টা, 4টা। এক নাম্বারটা করতেছি, টেক্কা টোটালি 4টা, কয়টা, 4টা। তার মধ্যে 2টা হচ্ছে কালো, 2টা টেক্কা কালো রঙের, কালো, 2টা টেক্কা কি কালো। মনে আছে একটা স্পেড ছিল, একটা হচ্ছে স্পেড ছিল, আর একটা ক্লাব ছিল, ক্লাবস। এটা হচ্ছে, সরি কি বললাম, হ্যাঁ কালো গুলা এটাই, একটা স্পেড একটা কি ক্লাব, যে একটা হচ্ছে ইস্কাপন আর একটা কোনটা, চিরতন। আর কালো তার মধ্যে বাকি 2টা, কালো তো গেল না, বাকি 2টা হচ্ছে কত, লাল, বাকি 2টা কি লাল। তার মধ্যে একটা হবে হচ্ছে হার্ট, একটা কি হার্ট নাকি, হার্টটার নাম কি ছিল জানি, হরতন না, হরতন, হরতন। আর আরেকটা ছিল হচ্ছে ডায়মন্ড, আরেকটা ছিল কি ডায়মন্ড, যেটাকে আমরা রুইতন বলতাম, রুই মাছ, রুইতন এরকম। তাহলে টেক্কা, টেক্কা কোনটা, ওই যে এ যে ছিল না, এ এ, যেই কার্ডে এ লেখা থাকে সেটা হবে টেক্কা, এস এ সি ই। তো কথা হচ্ছে লাল টেক্কা, লাল হতে হবে, টেক্কাও হইতে হবে। লাল টেক্কা এরকম কার্ড আছে মাত্র কয়টা, 2টা, আমি দেখাচ্ছি কোনটা কোনটা। তার মধ্যে এই হচ্ছে একটা লাল, দেখা যাচ্ছে কিনা জানি না, ল্যাপটপের ক্যামেরা খুবই খারাপ আর কি। এটা হচ্ছে লালের একটা টেক্কা, এটা হইলো হার্ট, যেটা রুইতন, সরি হরতন, এটা হচ্ছে হরতনের টেক্কা, বোঝা গেছে। আর আরেকটা আছে, এটা হচ্ছে এই যে এটা একটা, এই যে এটা, এটা হচ্ছে আমাদের রুইতনের টেক্কা, বোঝা গেল নাকি? হ্যাঁ রুইতনের টেক্কা, এটা এটা হচ্ছে রুইতনের টেক্কা ডায়মন্ড যেটা। তো এরকম টোটাল 2টা, মাত্র 2টা কার্ড আছে একটা তাসের মধ্যে, একটা তাসের প্যাকেটে 52টা কার্ডের মধ্যে টেক্কা থাকে 4টা, 2টা হচ্ছে কালো, 2টা হচ্ছে কি লাল। তার মধ্যে 2টা লালের একটা হচ্ছে হরতনের টেক্কা, একটা হচ্ছে রুইতনের টেক্কা, বোঝা গেছে। তাহলে আমাদের যে আমরা একটা কার্ড যে তুলবো, একটা কার্ড যে উঠাবো তাসের প্যাকেট থেকে, লাল টেক্কা হইতে হবে, কথা হচ্ছে লাল টেক্কা হওয়ার সম্ভাব্যতা, আমি লিখি আর কি, সম্ভাব্যতা। নিচে থাকবে কি সম্ভাব্য ফলাফল না, সম্ভাব্য কি ফলাফল, তাই না, সম্ভাব্য ফলাফল। আর উপরে কি থাকবে, অনুকূল ফলাফল না, অনুকূল কি ফলাফল। তো কথা হচ্ছে অনুকূল ফলাফল কয়টা, মানে আমাদের লাল টেক্কা আছে কয়টা, উঠতে পারে কয়টা, 2টা না, মাত্র 2টা। তাহলে অনুকূল ফলাফল কয়টা, 2টা। নিচে সম্ভাব্য ফলাফল, তো এখানে যে 52টা যে কার্ড আছে, এখানে যে 52টা কার্ড আছে,
এখন এই 52টা কার্ডের মধ্যে যে কোনো একটা উঠতে পারে না, তাহলে আমাদের সম্ভাব্য ফলাফল কি আসে? 52 না, টোটাল 52। বোঝা গেছে? তাহলে 1/26 এই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। 2 নাম্বারটা আসি। কি বলছে? যে তাসটি লাল অথবা টেক্কা, আগেরটাই ছিল লাল টেক্কা মানে লাল এবং টেক্কা, এবারে লাল অথবা টেক্কা। এটা কিন্তু বেশ ঝামেলা, এটা অনেকে ভুল করবে, মানে তাস ভালোর মতো চেনা না থাকলে শিওর ভুল করবে। তো এর জন্য তো তাস খেলতে হবে এমন না, আমি তো নিজেও খেলি না বহুদিন, আগে খেলতাম অনেক আগে, এখন আর খেলা হয় না, মানে ফ্রেন্ডরা মিলে খেলা হয় না, আগে খেলতাম। তো এই যে সম্ভাব্যতা আমাদের লাল অথবা টেক্কা, একটা কার্ড তুলবো আমি, একটা কার্ড এখান থেকে তুলবো, সেই কার্ডটা লাল হইতে পারবে অথবা টিক্কা হইতে পারবে। তাহলে এরকম আমাদের সম্ভাব্য ফলাফলটাকে দেখি, সম্ভাব্য ফলাফল 52 না, এটা চেঞ্জ হবে না, সম্ভাব্য ফলাফল চেঞ্জ হবে না, সেটা সমস্যা নাই 52টা। এখন অনুকূল কয়টা, লাল অথবা টিক্কা আছে কয়টা? ভালো করে খেয়াল করি, তাসের 52টা কার্ডের মধ্যে লাল থাকে হচ্ছে 26টা এবং কালো থাকে হচ্ছে 26টা। বোঝা গেল? কালো কয়টা? 26টা। তার মধ্যে লালের মধ্যে থাকে 2টা টেক্কা, কালোর মধ্যে থাকে 2টা টেক্কা, দুইটা দুইটা 4টা টেক্কা বা এস থাকে, এ সি ই, এ যেটা এ লেটার যেটা থাকে ওইটা। তো এই যে লাল লাল কার্ড যে 26টা আছে, আমি মনে করো 26টা কার্ডকে আলাদা করে ফেললাম, 26টা কার্ড একদম টোটালি নাই, এবং বাকি আর কটা কার্ড থাকে? 26টা না, কালো রঙের। ওই কালোর মধ্যে আমার কি অতিরিক্ত 2টা টেক্কা আছে না? 2টা কালোর মধ্যে টেক্কা আছে কি না? তাহলে আমার টোটাল লাল অথবা টেক্কা কত হইলো? 26, 28টা না? কেউ আবার লাল 26, লালের 2 টেক্কা, কালোর 2 টেক্কা, 30 বানাই দিও না। এই কাজ যদি করো তাহলে মানে কি হচ্ছে? যে লালের 26টা তো নিছই, আবার লালের থেকে আরো 2টা টেক্কা নিছ, কথা 26টা নেওয়া মানেই তো 2টা টেক্কা অন্তর্ভুক্ত করা, তাই না? এভাবে এভাবে করতে পারো, টেক্কা ছাড়া হয়তো বা 24টা থাকবে লালে, টেক্কা ছাড়া লালে 24টা থাকবে, তাহলে বাকি আরো 4টা টেক্কা থাকবে, 24 প্লাস 4 28, এভাবে করলে সমস্যা নাই। কিন্তু ওই 2টাকে আবার ডাবল হিসাব করে ফেলো না, তাহলে কিন্তু ভুল হবে। বোঝা গেল? এই আর কি। তাহলে আমার টোটাল অনুকূল ফলাফল লালের 26টা, ওদিকে কালোর 2টা টেক্কা উঠলেও সমস্যা নাই, ওটাও চলবে, নেওয়া যাবে। তাহলে আমাদের অনুকূল ফলাফল কত? 28। এই হচ্ছে আমাদের রেজাল্ট। বোঝা গেল? এটা একটু ভাগ করতে পারি, এটা হচ্ছে উপরে 28, নিচে হচ্ছে 52 না, 7/13, এটা হচ্ছে 7/13। এই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? এরপরেরটা আসি, দেখি এরপরে কি ম্যাথ আছে না। আচ্ছা, পূরক সূত্র না, এটা দেখাইছিলাম আগেও, তারপর একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা থাক, সমস্যা নাই। তো দেখি পূরক সূত্রটা জিনিসটা কি। আচ্ছা, মনে আছে কিনা সবার, আমাদের সেট তত্ত্বে এরকম ছিল যে নাম্বার অফ কি এস, টোটাল ইউনিভার্সাল যে সেট, আমি যদি এস থেকে একটা উপসেট নিই, যা সেটা উপসেট, ধরো এ, নাম্বার অফ এ, এবং আমি যদি এ বাদ দিয়ে বাকি যে সমস্ত উপাদান আছে সেই সমস্ত উপাদান নিয়ে নতুন একটা সেট বানাই, সেই সেটকে আমরা কি নামে প্রকাশ করি? এ প্রাইম দিয়ে না, বা এ কমপ্লিমেন্ট না, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট। তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট প্লাস নাম্বার অফ এ টোটাল সেট তৈরি করে। এখন যদি আমরা উভয় পক্ষে নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষে যদি নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দিই, এই অংশটা কি নাম্বার অফ এস বাই নাম্বার অফ এস না? এটা কি 1 না? আমার নিচে সম্ভাব্য ফলাফল, উপরে সম্ভাব্য ফলাফল কি আসবে? 1 আসবে, ইকুয়াল এই অংশটা কি প্রবাবিলিটি অফ এ না? প্রবাবিলিটি অফ এ প্লাস এই অংশটা কত? প্রবাবিলিটি অফ এ প্রাইম বা এ পূরক বা এ কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কি থাকে? 1 থাকে। কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং তার পূরক ঘটনা ঘটার সম্ভাবনা যোগফল কি হয়? 1 হয়। এটাই হচ্ছে পূরক সূত্র। একটা ঘটনা ঘটার সম্ভাবনা এবং ওই ঘটনা না ঘটার সম্ভাবনা, উল্টাভাবে বলা যায়, একটা ঘটনা ঘটার সম্ভাবনা, ওই ঘটনা না ঘটার সম্ভাবনা যোগ করলে 1 আসবে। এটা আমি মানে উদাহরণে বোঝাচ্ছি, চিন্তা নাই, কঠিন জিনিস না, এটা কঠিন না, সহজ সহজ জিনিস। দেখো, তো মনে করলাম একটা ছক্কা নিক্ষেপ করলাম, তো এই ছক্কাতে কি কি উঠতে পারে? 1, 2, 3, 4, 5, 6, তাই না? তো এখানে আমরা কাজ করি, সেটা হলো একটা সেট বানাই এ 1 এবং 2 দিয়ে, অর্থাৎ 3-এর কম, এবং বাকি যে সেটটা আছে এ প্রাইম 3, 4, 5, 6 বানায়, 3, 4, 5, 6 বানায় দিই। যদি বলি যে এ ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ঘটার সম্ভাবনা, এখন এ না ঘটার সম্ভাবনা, বললাম যে এ না ঘটা, তাহলে এ ঘটবে না, তাহলে ঘটবেটা কে? এ প্রাইম ঘটবে না। যদি 1, 2 না ওঠে তাহলে উঠবেটা কে? 3, 4, 5, 6 যেমন একজন, তাই না? তাহলে এ ঘটবে না, এ ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ঘটবে না,
তার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ এ প্রাইম না, এটাই তো সহজ জিনিস, যোগ করলে 1 থাকবে। বুঝিস? সহজ জিনিস, একদম সহজ। তারপর হচ্ছে বইতে নিচে পারে সূত্র দেওয়া আছে, এই সূত্র লিখে দিই আমি, যে আমার সেটে এরকম ছিল না, মনে আছে কিনা, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা হচ্ছে ডিমর্গান সূত্র, ডিমর্গান ল, নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম, মনে আছে এটা? না ভুলে গেছে কে জানে? 1 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে ডিমর্গান ল, তাই না? এই অংশটা। আর এটা কি থাকে? সবসময় সমান থাকে, এটা তো ইজি জিনিস। নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল 1 মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো আমরা যদি উভয় পক্ষে নাম্বার অফ এজ দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ টোটাল ইউনিভার্সাল সেট, সেখান থেকে খুব সহজে চলে আসে এটা প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল 1 মাইনাস, সরি এটা প্রবাবিলিটি অফ না, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। একটা সূত্র মুখস্থ থাকলে অপরটা এমনি থেকে চলে আসে। যেমন অপরটা যদি এরকম হয়, এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের ডিমর্গান ল যেটা বলছিল আর কি, ইকুয়াল 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। জাস্ট ইউনিয়ন গুলা ইন্টারসেকশন গুলা উল্টা করে দাও, তাহলে হয়ে গেল। তো এই দুটো ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? সামনে লাগবে। পরবর্তী যাই, দেখি কি বলা আছে এখানে। একটা ম্যাথ দিছে, একটা ম্যাথ দেওয়া আছে, একটা ম্যাথ কি বলছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 1/3, তুলে ফেলি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 1/3, তারপর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল 5/6, আর প্রবাবিলিটি অফ এ হচ্ছে হাফ। তাহলে প্রবাবিলিটি অফ বি লাগবে এবং প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট লাগবে। তো যদি প্রবাবিলিটি অফ বি পাই, 1 থেকে বাদ দিব, বি কমপ্লিমেন্ট পাই যাবো, সহজ কাজ। প্রথমে প্রবাবিলিটি অফ বি বের করবো, যেহেতু ইন্টারসেকশন কমন আছে কি নাই, অবশ্যই কমন আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, সূত্র কি দেখছিলাম একটু আগে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, না এ ইউনিয়ন বি, সংযোগ সূত্র। এবং এটা কিন্তু অবর্জনশীল, এটা কিন্তু কি অবর্জনশীল, এবং অবর্জনশীল ক্ষেত্রে এ এবং বি কিন্তু কি হয়, স্বাধীন হয়। অর্থাৎ আমরা এই যে পি ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি আছে না, এই মানটা হচ্ছে আমরা প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি করতে পারি, কোনো সমস্যা নাই। আর আরেকটা কথা সেটা হলো যে আমার কোনো একটা ঘটনা স্বাধীন কিনা কেমনে বুঝবো, এটা ভাবে চেক করা যায়। যে যদি প্রশ্নে এটা দেওয়া থাকে, তাহলে কি করবো, প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি আছে না, একদম গুণ করে দেবো। কি করে দেবো, একদম সরাসরি গুণ করে দেবো। যদি পরস্পর মিলে যায়, এই দুটো মিলে যায়, সেখান থেকে বলতে পারবো যে ঘটনা দুটা কি স্বাধীন। বোঝা গেল? তো এখানে আমাদের যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানটা দেওয়া আছে কত, এ ইউনিয়ন বি 5/6, প্রবাবিলিটি অফ এ কত, হাফ। প্রবাবিলিটি অফ বি বের করতে হবে, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 1/3 দেওয়া আছে, 1/3। তাহলে হিসাবটা করে ফেলি। তাহলে প্রথমে হচ্ছে কি করবো, 5/6 থেকে 5/6 থেকে হাফ বাদ দিয়ে দেবো, না হাফ বাদ দিয়ে দেবো, তার সাথে 1/3 কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 5/6 মাইনাস হাফ প্লাস 1/3, এটা হচ্ছে 2/3 আসতেছে। এখান থেকে প্রবাবিলিটি অফ বি না 2/3, 2/3, এই যে দেখি প্রবাবিলিটি অফ বি পাইছি, তার সাথে প্রবাবিলিটি অফ এ গুণ করে দাও, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মিলে যাবে, 2 কাটা 1/3 থাকবে। বোঝা গেল? তাহলে এ এবং বি পরস্পর কি স্বাধীন, অবশ্যই। প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কি জানি, এটা সি দিয়ে লিখি, কমপ্লিমেন্ট 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, তাহলে 1 মাইনাস 2/3, বিয়োগ করলে 1/3 থাকবে, 1/3। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসি পরবর্তী টপিক, দেখি কি আছে, শর্তাধীন সম্ভাব্যতা। খুবই ঝামেলা একটা টপিক, এবং এটা না বুঝলে খুবই সমস্যা। বোঝা গেল? খুব ভালো করে বুঝতে হবে জিনিসটা আসলে কি। শর্তাধীন সম্ভাব্যতা মানে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট শর্তের অধীন, এরকম না, একটা শর্ত বা একটা ঘটনা হবে, একটা কিছু কাজ করবে এবং তার অধীনে অন্য একটা কিছু হবে, এটাই বোঝাচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা। আগে দেখে এটাকে কিভাবে প্রকাশ করা হয় এবং কি নামে ডাকা হয়। মনে করো এ এবং বি দুটো ঘটনা আছে, এখন কি বলবো, যে মনে করো এই ঘটনা ঘটতে হবে বা এই ঘটনা অবশ্যই ঘটাই লাগবে, এই ঘটনায় ঘটবে এবং তারপর এই ঘটনা হয়ে গেছে আর কাজ শেষ। অতঃপর এই ঘটনা ঘটার পর এই বিকেও ঘটতে হবে, বি ঘটনাকে ঘটতে হবে। তাহলে এই মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে এই ঘটনা ঘটবে তার সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা, মানে একেও ঘটতে হবে
তারপরে বি কে ঘটবে কি ঘটবে না জানি না, আগে এ কে অবশ্যই ঘটতে হবে, আগে এ কে অবশ্যই ঘটতে হবে, তারপর বি ঘটবে কি ঘটবে না জানি না, ঘটতেও পারে না ঘটতে পারে, কিংবা তার ঘটার সম্ভাবনা, এটাকে বলা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। এটাকে প্রকাশ করা হবে যে প্রবাবিলিটি অফ এ, বি এর সম্ভাবনা, বি এর সম্ভাবনা এ ঘটা সাপেক্ষে, ঠিক এভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে এ না, এটাকে কিন্তু বি মানে প্রবাবিলিটি অফ বি বাদ এ পড়া যাবে না, এটা কিন্তু বলা যাবে না বি থেকে কিন্তু এ বাদ না, বিয়োগ না, এটা কিন্তু বিয়োগ না, যেটা সেট থিওরিতে দেখছিলাম, এটা কিন্তু বাদ না আবার, এটা হচ্ছে এটাকে এভাবে পড়া হয় যে বি ঘটার সাপেক্ষে বা বি ঘটার পর, বি ঘটার সরি বি কেন এ, এ ঘটার সাপেক্ষে, এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, বি ঘটার সম্ভাবনা, বি ঘটার সম্ভাবনা, বোঝা গেল? এটা উদাহরণ দেখাচ্ছে, সমস্যা নেই, কোনো চিন্তা নাই, ভালো করে বুঝিয়ে এটা আগে, এটাকে পড়া হয় কিভাবে বাংলায়, যে প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, বা এ সাপেক্ষে বি, আগে এ ঘটবে, আগে এই একটা ঘটনা আছে, মনে করো এই একটা ঘটনা আছে, ওই ঘটনা ঘটে গেছে, ওর মধ্যে যে কোনো একটা অবশ্যই উঠতেই হবে, একটা হইতেই হবে, কাজ করাই লাগবে, তারপর ও কাজ করার পর বি কাজ করবে কি করবে না, ও কি উঠবে কি উঠবে না, ও কি হবে কি হবে না, যাবো কি যাবো না, এরকম আর কি, বি হবে কি হবে না, এই যে সম্ভাবনা, এটাই বলতে পারছে কি শর্তাধীন সম্ভাবতা, এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, বোঝা গেল? এটা আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা কি দেবো সেটাই ভাবতেছি, এটা পাইছি মনে হালকা পাতলা হলে পাইছি আর কি, যে আমি বললাম কি বলবো, একটা ছক্কা নিক্ষেপ করো, মনে করো একটা ছক্কা নিক্ষেপ করো, ছক্কা নিক্ষেপ করলে মোটামুটি কি হয়, 1 2 3 4 5 6 ওঠে কিনা, অবশ্যই ওঠে, এবং একটা মুদ্রা নিক্ষেপ করো, টস করো, টস, টস করলে কি কি উঠতে পারে, এস প্রাইম দিয়ে প্রকাশ করি আমি, এটা এস প্রাইম দিয়ে আসলে করা উচিত না, এটা ইউ দিয়ে করি, সেক্ষেত্রে হেড এবং টেল উঠতে পারে, তাই না, হেড এবং টেল যে কোনো একটা উঠতে পারে, যে কোনো একটা কি উঠতে পারে। এখন এই যে এস থেকে আমি একটা সেট বানাবো, একটা ঘটনা বানাবো, অর্থাৎ জোড় সংখ্যার সেট, মনে করো 2 4 6, বোঝা গেল, 2 4 6, আর এখানে এই যে ইউজে আছে, এখান থেকে সেট বানাবো বি, কত হেড, কত হেড, এটা একটু মনোযোগ দিও, একটু খুব সহজ একটা জিনিস, তোমাকে বলা হইলো কি বলা হইলো, যে ছক্কা নিক্ষেপে, ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা উঠবে, জোড় সংখ্যা উঠবে, ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা উঠবে, এবং অতঃপর তারপর জোড় সংখ্যা ওঠার পর, জোড় সংখ্যা ওঠার পর বা অর সাপেক্ষে মুদ্রা নিক্ষেপে হেড ওঠার সম্ভাবনা কত নির্ণয় করো। মানে এখানে এই যে ঘটনা আছে, অর্থাৎ জোড় সংখ্যা যে উঠিছে, জোড় সংখ্যা আগে অবশ্যই ওঠাই লাগবে, জোড় সংখ্যা উঠতেই হবে, এখন জোড় সংখ্যা ওঠার পর, জোড় সংখ্যা ওঠার পর এইখানে হেড ওঠার সম্ভাবনা কত বের করো, অবশ্যই কিন্তু জোড় সংখ্যা উঠতেই হবে, 2 4 6 কে ওঠে উঠুক সমস্যা নাই, জোড় সংখ্যাকে ওঠাই লাগবে, তারপর বি উঠবে কি উঠবে না তার সম্ভাবনা কত নির্ণয় করো, এটাকে বলা আছে প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা। একটু কি বোঝা গেছে হালকা পাতলা নাকি? তাহলে প্রবাবিলিটি অফ বি এ ঘটার সাপেক্ষে বি এর সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, এটা একটু ভালো করে বুঝি, এটা ভালো করে বুঝি খুব ভালো করে, যে দেখি এখানে আমার যে এ যে ঘটবে বা এ যে উঠবে, এই যে এ আছে না, এ ঘটনা ঘটার সম্ভাবনা কত, আচ্ছা আরেকটা কথা, সেটা হলো যখন আমরা সম্ভাবনা বের করব, নিচে কি থাকে, অনুকূল ফলাফল না, উপরে কি থাকে, উপরে থাকে সম্ভাব্য, নিচে থাকে অনুকূল, তাই না? তাহলে এখানে আমার যে যখন আমরা অনুকূল ফলাফলটা সম্ভাব্য ফলাফলটা বের করবো, নিচে সম্ভাব্য না সম্ভাব্য, তাহলে এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, তো কথা হইলো এর নিচে সম্ভাব্য ফলাফল কত বসাবো, 6 নাকি 3, 6 নাকি 3, আগে তো এখানে তোমাকে বলাই হয়েছে এ ঘটতেই হবে, এ অবশ্যই একটা উঠাই লাগবে, তো সম্ভাব্য ফলাফল কি 2 4 6 না, 1 3 5 তো না, 1 3 5 তো এ না, তাই না, 1 3 5 ওঠা যাবে না, 2 4 6 উঠতেই হবে, সেই সাপেক্ষে বি এর সম্ভাবনা কত, তাহলে নিচে কি থাকবে, নাম্বার অফ এ না, নিচে থাকবে কিন্তু নাম্বার অফ এ, বোঝা গেল, নাম্বার অফ কিন্তু এস না, এই জিনিসটা বুঝতে হবে, নিচে থাকবে নাম্বার অফ এ, অর্থাৎ আমাদের এ কাজ করতে হবে, এ অবশ্যই উঠতে হবে, তারপর হচ্ছে বি উঠুক, হেড বা টেল উঠুক, অর্থাৎ হেড উঠুক আর কি, হেড উঠুক, তো 2 4 6 অবশ্যই উঠতেই হবে, তাহলে এখানে সম্ভব ফলাফল কত, 3টা না, 3টা, নিচে কত নাম্বার অফ এ, আর উপরে কি, উপরে আমাদের এ উঠতেই হবে, এ অবশ্যই কি করতে হবে, উঠতেই হবে, তারপর তারপর বি কে কাজ করতে হবে,
আর এখানে হচ্ছে উদাহরণটা দেওয়া ঠিক হয় নাই, এটা হেড টেল দেওয়া একদম উচিত হয় নাই। এখানে মোটামুটি 1 2 দিলে ভালো হইতো আর কি, এখানে 1 এবং 2 দিলে ভালো হইতো, তাহলে এটা বুঝতে অসুবিধা হতো। 1 2 দিয়ে দিই, এটা সবচেয়ে ভালো হয়, এটা বেটার হয়। তো 2 4 6 মনে করো, এটা 1 2 2 না দিয়ে 2 দিয়ে খালি 2। তো এখানে 1 2 2 4 6 ওঠার সাপেক্ষে সেই ক্ষেত্রে এই যে 2 সেটা ওঠার সম্ভাবনা কত নির্ণয় করো। মানে এটা আরেকটা চিন্তা করো তো এইভাবে, যে এ কাজ করলো, এতে কিছু একটা উঠলো, এটা কিন্তু কমন থাকতে হবে আর কি, আমি প্রথমে খেয়াল করি নাই, কমন থাকতে হবে। তো এ কে একটা কিছু উঠতে হবে 2 4 বা 6, তারপর বি উঠতে হবে, তারপর কি উঠতে হবে, বি উঠতে হবে, বা বি ঘটনাটা কি করতে হবে, কাজ করতে হবে, এরকম কিছু একটা। এটা না দিই, বি ধরলাম যে 2 আর কি, 2 4 6 কে উঠা লাগবে, তারপর তারপর সেই সাপেক্ষে আমার বি একটা ঘটনা 2 উঠতে হবে। তার মানে এটা কি এভাবে বলা যায় কিনা যে এ এবং বি, এ এবং বি এর যে কমন উপাদানগুলা সেটাই আমার কি অনুকূল ফলাফল না। এখানে যদি 2 না থাকে, 2 এর পরে 4 থাকতো, 2 এর পরে কি থাকতো, 4 থাকতো, তাহলে এ ঘটলো মনে করো, অনুকূল সম্ভব ফলাফল 3টা হয়েছে। এখন বিতে যখন আসবো 2,4 না 2 4, 2 এবং 4 এর মধ্যে যেকোনো একটা উঠবে, যেকোনো একটা। তাহলে এই ক্ষেত্রে আমার যে অনুকূল যে ফলাফল সেটা কত, এই এ এবং বি এর কমন উপাদানগুলো না, কমন উপাদান, অর্থাৎ এও ঘটবে বিও ঘটবে, এও ঘটবে বিও ঘটবে, নিচে কিন্তু সম্ভাব্য ফলাফল গেল, ওটা কি বাদ, ওটা টোটালি বাদ। এখন এ কেও ঘটতে হবে, আবার বি কেও ঘটতে হবে, উভয়টাকে কাজ করতে হবে। তাহলে উপরে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি না, টোটালি কিন্তু নাম্বার অফ বি না, টোটালি নাম্বার অফ বি না, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, কমন, মানে এ 2 4 সাথে উঠবে, এখানেও সেম জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত কিছু একটা উঠতে হবে, অতিরিক্ত থাকলে ওটা উঠতে পারবে না, ওটা কিন্তু বাদ। অর্থাৎ যে কমনগুলা, সেই কমনগুলা কাজ করতে হবে এখানে, এও হবে বিও হবে। তবে শর্ত হচ্ছে আগে আমার এ কে অবশ্যই উঠতে হবে কেউ একটা। এখন উপর নিচে যদি আমরা এক কাজ করি, ইউনিভার্সাল সেটে ভাগ করে দিই, উপরে থাকবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে থাকবে হচ্ছে প্রবাবিলিটি অফ কত এ। বোঝা গেল? তো এই সূত্রটা আমি আগে লিখছিলাম যে অধীন ঘটনার ক্ষেত্রে আর কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এ ঘটার সাপেক্ষে প্রবাবিলিটি অফ বি আর কি। বোঝা গেছে? এটাকে এভাবে লেখা যায়, অথবা প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটা, সরি বি ঘটার সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা, দুইটাই লেখা যায়, দুইটা লেখা কি জায়েজ। বোঝা গেল? আর এটাকে এভাবে লেখা যায় যে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ, এটা কোনো সমস্যা নেই, বি ইন্টারসেকশন এ। এরপরে আসি পরবর্তী ম্যাথে, দেখি ম্যাথ আছে মনে হয় একটা উদাহরণ, এই যে উদাহরণ 6 কি বলছে, একদম সেম সেম ম্যাথ আর কি, এক্ষেত্রে দেখলাম না, মানে এই সূত্র দিয়ে ম্যাথ আর কি, সেম ম্যাথ বলতে সূত্র দিয়ে ম্যাথ। কি বলছে এখানে, যে একটি কলেজে একাদশ শ্রেণীর 40 জন ছাত্র আছে, টোটাল কয়জন, 40 জন ছাত্র আছে, নাম্বার অফ এস 40, তার মধ্যে 20 জন ফুটবল খেলে, 20 জন কি খেলে, ফুটবল খেলে, এবং 25 জন ক্রিকেট খেলে, 25 জন কি করে, ক্রিকেট খেলে, এবং 10 জন ফুটবল ও ক্রিকেট খেলে। তাদের মধ্যে দৈব চয়নের মাধ্যমে একজনকে নির্বাচন করা হইল। যদি ছেলেটি ফুটবল খেলে তবে ক্রিকেট খেলা সম্ভাব্যতা নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু আমাদের অবশ্যই কি শর্তাধীন সম্ভাব্যতার মধ্যে পড়ে। 40 জন ছাত্র আছে, ঠিক আছে, 40 জন ছাত্র আছে, 20 জন ফুটবল খেলে, 25 জন ক্রিকেট খেলে, 10 জন ফুটবল এবং ক্রিকেট উভয় খেলে। যদি আমরা সেটটা অঙ্কন করি, দেখতে এমন হবে, এটা সেট অঙ্কন করে দিই। মনে করলাম এটা হচ্ছে এফ, অর্থাৎ ফুটবল খেলার জন্য বা ফুটবল খেলা এতজন, এ সেট ধরলাম যে ক্রিকেট খেলার সেট। তাহলে এদের কমনটা কোনটা, এটা আমরা মানে ফিল আপ করতে কিভাবে, আগে কমনটা দিয়ে না, কমন কত, 10 জন, 10 জন না, 10 জন। ফুটবল কয়জন, 20 জন, ফুটবল কয়জন, এই যে 20 জন, ফুটবল 20 জন খেলে, তাহলে 10 অলরেডি হয়ে গেছে, বাকি 10 জন এখানে থাকবে, ঠিক আছে। ক্রিকেট 25, তাহলে এখানে কত, 15, 10 10 20 30 35 জন, এবং বাকি 5 জন খেলেই না, বাকি 5 জন কি খেলে না, এবং টোটাল ইউনিভার্সাল সেট বা এজ দিয়ে প্রকাশ করি, এটা কয়জন, 40 জন না, 40 জন, টোটালি 40 জন, এই আর কি। তো এইবার এখন তাদের মধ্যে দৈব চয়নের মাধ্যমে একজনকে নির্বাচন করা হইল। যদি যদি ওই নির্বাচন করা ছেলেটি ফুটবল খেলে, যাকে তুমি নির্বাচন করবা, ও কিন্তু ফুটবল খেলতেই হবে, ওরে ও ফুটবল খেলবে শিওর, ও ফুটবল খেলাই লাগবে, সেই সাপেক্ষে ক্রিকেট খেলা সম্ভাবনা নির্ণয় করো। অবশ্যই তাকে ফুটবল খেলতে হবে, তাহলে ফুটবল খেলে এরকম আছে কয়জন, 20 জন না, ওই 20 জনের মধ্য থেকে যখন আমি একজন উঠাবো, তার মধ্যে আবার একজন ক্রিকেট খেলার সম্ভাবনা কি আরো কমে যাবে না?
এটাই বের করতে বলা হয়েছে। অর্থাৎ প্রবাবিলিটি অফ ফুটবল খেলে সেই সাপেক্ষে ক্রিকেট খেলবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ সি, যে ক্রিকেট দিয়ে প্রকাশ করে সি, ফুটবল খেলা সাপেক্ষে ক্রিকেট খেলা সম্ভাবতা বের করতে বলা হয়েছে। বোঝা গেল? ফুটবল খেলতেই হবে। ফুটবল খেলে এমন কয়জন আছে, তাদের মধ্যে আবার ক্রিকেট খেলবেও কয়জন, এই যে একটা ছাত্র নির্বাচন করবে, এরকম নির্বাচন করার সম্ভাবনা কত নির্ণয় করতে বলা হয়েছে। তার নিচে কি থাকবে আমাদের? অনুকূলটা না, সম্ভাব্য কয়জন হইতে পারে? যে কয়জন ফুটবল খেলে ওই কয়জনই তো না, ওই কয়জনের মধ্যে আবার কয়জন ক্রিকেট খেলে, এটা চাইছে। তাহলে আমাদের সম্ভাব্য কি আসবে? 20 জন। মাত্র কি 20 জন ফুটবল খেলে, 20 জন, এটাই আমাদের সম্ভাব্য ফলাফল। উপরে অনুকূল কি? যে এই 20 জনের মধ্যে যেই কয়জন ক্রিকেট খেলে, এই 20 জনের মধ্যে যেই কয়জন কি করে ক্রিকেট খেলে, তার মানে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি না, নাম্বার অফ 20 জনই তার ক্রিকেট খেলে না, 20 জন যে আছে ফুটবল যে খেলোয়াড়, 20 জন যে আছে তাদের মধ্যে আবার কি কিছুজন ক্রিকেট খেলোয়াড় আছে না? ক্রিকেট খেলোয়াড় আছে কিনা, তাহলে তাদের একটা সিলেক্ট করার সম্ভাবনা কত? উপরে 10 না, তাহলে অনুকূল 10 জন না, নিচে আছে 20, উপরে কি হয় 10 না, 20 জনের মধ্যে কি করে 10 জন ক্রিকেট খেলে, অনুকূল কত? 10। একজন ক্রিকেট খেলা হইতে হবে, যে ক্রিকেট খেলা একটা ছাত্র তুলতে হবে, 10/20 থাকে কত? হাফ না? এই হচ্ছে আমাদের রেজাল্ট। বোঝা গেল? অথবা এটা ভেবে করতে পারো যে লাল খেলে ভালো লাগতেছে না, প্রবাবিলিটি অফ সি এফ এর সাপেক্ষে নাকি, এফ ঘটার সাপেক্ষে সি, অর্থাৎ ফুটবল খেলার সাপেক্ষে ক্রিকেট খেলার সম্ভাবতা। উপরে কি থাকবে? প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ, আর নিচে কি থাকবে? প্রবাবিলিটি অফ এফ না, প্রবাবিলিটি অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এফ মানে আমাদের ক্রিকেট এবং ফুটবল উভয় খেলার সম্ভাবনা কত? 10 জন না, 10 জন ডিভাইডেড বাই 40, টোটালি কত? 40 জন না, আছে না? 40 জন টোটাল। নিচে প্রবাবিলিটি অফ এফ, অর্থাৎ ফুটবল খেলার সম্ভাবনা কত? 20/40। এটা হিসাব করলে হাফই আসবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের নির্ণয় রেজাল্ট। দেখি এরপরে যাই, পরবর্তী কি আছে সামনে। দুইটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতার গুণন সূত্র, এটা দেখাইছি আগে। দুটো স্বাধীন ঘটনা, অর্থাৎ এ এবং বি, এ ঘটার সাপেক্ষে বা এ ঘটার সাথে বি ঘটার কোনো রকম সম্পর্ক নাই। এ ঘটে গেছে, এখন বি ঘটবে কিনা তার কোনো রকম প্রভাব ফেলতেছে না ওর উপরে। সেই ক্ষেত্রে এ এবং বি হবে কি পরস্পর স্বাধীন। তো দুইটা স্বাধীন ঘটনার ক্ষেত্রে যখন আমরা সংযোগ বের করবো, সরি কি বলে ইন্টারসেকশন বের করবো, ইন্টারসেকশন এইটা এবং এটা উভয় ঘটতে হবে, দুইটা একসাথে। গুণন সূত্র, দুইটাই কি একসাথে, এটা গুণ করা হয়তো সেজন্য আর কি গুণন সূত্র বলা হইতে পারে, মানে বলা হয় আর কি। তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ঘটবে এবং বিও ঘটবে, দুইজন একসাথে ঘটতে হবে, দুইজনকেই ঘটতে হবে, একসাথে না, আলাদা আলাদা আর কি, কিন্তু দুইজনকে ঘটতেই হবে। সেই ক্ষেত্রে এ এবং বি ঘটার সম্ভাবনা সেটা হবে পৃথক 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 ঘটার সম্ভাবনা গুণফল। এটাই আমাদের স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র। তো এটা নতুন করে কিছু বলার নেই, আসলে সহজ জিনিস, একদম ইজি। কিন্তু অবশ্যই এই যে জিনিসগুলা মাথায় রাখতে হবে, কখন কি মানে আসতেছে, কার সাথে কি গুণ হচ্ছে, কোনটা অধীন কোনটা স্বাধীন, কোনটা বর্জন কোনটা অবর্জন, এটা বুঝতে হবে। উদাহরণ 7 দেখি কি চাইছে এখানে। তিনটি একই রকম বাক্স আছে, একই রকম দেখতে বাক্স, তিনটাই একই রকম বাক্স। প্রথমটাতে 4টা সাদা 3টা লাল, প্রথম বাক্সে 4টা সাদা 4টা হোয়াইট বল এবং 3টা রেড বল আছে। দ্বিতীয় বাক্সে 3টে সাদা 3টা হোয়াইট এবং 7টা লাল বল আছে, রেড। এবং তৃতীয় বাক্সে 6টা সাদা 7টা লাল এবং 9টা কালো বল আছে, 9টা ব্ল্যাক কালো বল আছে। বাক্স 3টি হইতে একটি করে বল তুলে নেওয়া হইল, বল 3 লাল হওয়ার সম্ভাব্যতা কত নির্ণয় করো। লাল হওয়ার সম্ভাব্যতা, তার মানে বলছে কি, বলতেছি প্রথম বাক্স থেকে একটা বল তুলে ফেলাও, বাইরে বের করে আনো, ঠিক আছে? একটা বল নাই, একটা বল বাইরে বের করে আনলাম। দ্বিতীয় বাক্স হইতে একটা বল বের করলাম, একটা বল জাস্ট একটা, এখান থেকে একটা বের করলাম, একটা বল। তিনটা বলকেই কি হইতে হবে? লাল হইতে হবে। প্রথমটাও লাল এবং দ্বিতীয়টাও লাল এবং তৃতীয়টাও লাল। অথবা কিন্তু না, যে একটা লাল হইলো পরেরটা কালো সাদা হয়, কি হয় হোক সমস্যা নাই, পরেরটা লাল কালো সাদা হোক সমস্যা নাই, এরকম কিন্তু বলে নাই। এটাও লাল, এটাও লাল, এটাও লাল। এবং না, এটা কি স্বাধীন ঘটনা না? সবগুলো কি গুণ হবে না প্রত্যেকটার জন্য? তাহলে আমাদের নির্ণেয় যে সম্ভাব্যতা সেটা কি থাকবে? প্রথম বাক্স হইতে বল তুললাম, লাল হবে
সম্ভাবনা কত? 3/4 3 7 না? বোঝা গেল? পরেরটা থেকে বল তুলবো, লাল হওয়ার সম্ভাবনা অনুকূল কত? 7 আছে, 7টা ডিভাইডেড বাই সম্ভাবনা কত? 3 + 7। আর এটা থেকে কত আছে? কয়টা? 7টা লাল, তাহলে 7/6 7 9 সম্ভাব্য ফলাফল 6 7 9। সবগুলো কি করে দেবো? গুণ করে দেবো। 3টাকে কি করতে হবে? কাজ করতে হবে। বোঝা গেছে? তাহলে 3/7 ইন্টু 7/7 3 10 ইন্টু 7/6 + 7 + 9, এটা হচ্ছে 21/220। 21/220 এই হচ্ছে আমাদের কি নির্ণয় অ্যান্সার। বোঝা গেল? পরেরটায় যাই। উদাহরণ 8 কি বলছে যে এ এবং বি এককভাবে, মানে এ এবং বি দুজন মানুষ একা একাই আলাদা আলাদা করে একটি অঙ্কের সমাধান করতে পারে। সেই ক্ষেত্রে সম্ভাব্যতা 1/3 1/4। ভালো করে দেখি। probability of A 1/3, probability of A, probability of B 1/4। বোঝা গেল? এটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি হবে যে যদি যে মানুষটা আছে ওরা যদি 100টা ম্যাথ দেওয়া হয়, তার 3/1 ম্যাথ করতে পারে, অর্থাৎ এটা তার অঙ্ক সমাধান করতে পারার ক্যাপাবিলিটি, ক্ষমতা বা সক্ষমতা পারে আর কি। 100টার মধ্যে 33টা পারে, এরকম, তাই না? 100কে 3 দিয়ে ভাগ করলে 33 না? হ্যাঁ, মোটামুটি এরকম আর কি। এবং প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ বি এর সম্ভাবনা 1/4। ওরা হচ্ছে 100টা ম্যাথ দিলে ও 25টা পারবে, 4/1 পারবে। বোঝা গেছে? আর ও পারবে 33টা, এ পারবে কি 25টা। তাহলে কি আমাদের এ বেশি পারে, বি একটু কম পারে না? যাই হোক, পারে কিছু একটা নাকি। এখন তারা একত্রে সমাধানের চেষ্টা করলো, সেই ক্ষেত্রে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাব্যতা কত নির্ণয় করো। বিষয়টা কেমন? যে ধরো তুমি হচ্ছে পরীক্ষায় দেখেছো, পরীক্ষা হলে 25টা এমসিকিউ আসছে। এখন তোমার ক্ষেত্রে কি হতে পারে? তুমি ধরো 20টা দাগাইছো, 20টা তো ঠিকঠাক আছে, এবং তোমার পিছনের জন একটু ভালো ছাত্র, ও মনে করো 24টা দাগাইলো বা 23টা দাগাইলো। এমন হতে পারে যে 2টা ও পারে নাই, তার মধ্যে একটা হয়তো তুমি পারছো, একটা তুমি পেরে গেছো, এবং যেটা পারে নাই অতিরিক্ত যেটা, সেটা তুমি পারো, ও পারে নাই, দুইজনে কেউ পারে নাই। এখন খেয়াল করো, যদি এমন হয়তো দুইজন মিলে একত্রে পরীক্ষা দিতে, তখন কি হয়তো টোটাল 24টা এমসিকিউ কারেক্ট করতে পারত না? টোটাল বেশি হলো না? এটা পসিবিলিটি কি বেড়ে গেল না? একা যতগুলো করা যায়, হিসাব করে বের করা যায় বা সমাধান করা যায়, দুজন মিলে দুইজনের বুদ্ধি একত্রে করলে কি হয়? আরো বেড়ে যায় না? এটা ঠিক আছে না? এটাই তো নাকি? এটা না বোঝাতে কিছু নাই, সহজ জিনিস। তো যদি তারা একত্রে সমাধানের চেষ্টা করে, অর্থাৎ ইউনিয়ন যদি হিসাব করে বা করতে শুরু করে, সেক্ষেত্রে কি সম্ভাবনা বেড়ে যাবে না? দেখো, খেয়াল করো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা চাইছে এ ইউনিয়ন বি। তো এখন দেখি সূত্র কি ছিল আমাদের? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা কিন্তু পরস্পর অবর্জনশীল ঘটনা। বোঝা গেছে? এটা কিন্তু অবর্জনশীল ঘটনা এবং স্বাধীন ঘটনা। স্বাধীন তো অবশ্যই, স্বাধীন ঘটনা। এ পারলো কি পারলো না, তার সাথে কি বিয়ের কোনো সম্পর্ক আছে? এ করলে করুক, না করলে না করুক, বি তো করবে। তুমি পরীক্ষা দিলে দাও, না দিলে না দাও, তোমার ক্লাসে যে টপার আছে সে কি দিবে না? এমন তো হবে না। এটা কি স্বাধীন না? এ এবং বি কিন্তু পরস্পর স্বাধীন এবং অবর্জনশীল, কারণ কমন উপাদান আছে। প্রশ্ন তো সবই কমন, বা পারা যে অঙ্কগুলা কমন থাকবে না? আর এটা কিন্তু অবর্জনশীল। স্বাধীন এবং কি অবর্জনশীল। স্বাধীন আর বর্জনশীল কিন্তু একবারে হয় না। স্বাধীন বর্জনশীল কিন্তু একবারে হয় না কোনো ঘটনা। বোঝা গেল? এটা মনে রাখবা। তাহলে এখানে মাইনাস কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝায় দেখি তো? এ ইন্টারসেকশন বি, এটা বোঝায় যে নির্দিষ্ট টাইপের ম্যাথ এ কেও পারতে হবে, বি কেও পারতে হবে। নির্দিষ্ট টাইপের ম্যাথ এ কেও পারতে হবে, বি কেও পারতে হবে। এটা কি কমে যাবে না প্রবাবিলিটিটা? দুইজনকেই পারতে হবে, কমবে না? একটু চিন্তা করো না। অনেক কঠিন ম্যাথ দুইজনই পারবে, সম্ভাবনা অনেক কম না? কম কিনা? অবশ্যই কম। এটা কিন্তু অবশ্যই প্রবাবিলিটি অফ এ থেকেও কমে যাবে, বি থেকেও কমে যাবে। এটা কিন্তু আসবে প্রবাবিলিটি অফ এ গুণ বি আর কি। স্বাধীন ঘটনা, সহজ জিনিস। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এটা পরিবর্তে লিখতে পারি আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। মান বসাই দিই, 1/3 1/4 মাইনাস 1/3 ইন্টু 1/4। দেখি কত আসে এটা। 1/3 ইন্টু 1/3 প্লাস 1/4 মাইনাস 1/3 ইন্টু 1/4, এটা হচ্ছে হাফ আসতেছে, হাফ। এই হচ্ছে আমাদের নির্ণয় রেজাল্ট। বোঝা গেল? এরপরে যাই, পরবর্তী দেখি কি আছে।
দুইটি অধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র কেমন হয় এটা দেখাইলাম না একটু আগে। এই যে প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, নিচে থাকে হচ্ছে প্রবাবিলিটি অফ এ, উপরে থাকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, কমন গুলা যেগুলো অবশ্যই ঘটতেই হবে। এটাকে এভাবে লেখা যায়, আচ্ছা এটা গেল না, আচ্ছা সরি, এটা এভাবে লেখা যায় যে প্রবাবিলিটি অফ বি ঘটার সাপেক্ষে এ গেল, এটা হইতে পারে যে এ ঘটার সাপেক্ষে বি ঘটবে, নিচে থাকবে হবে কত এ ঘটার সাপেক্ষে বি, একই তো হইল, বি ঘটার সাপেক্ষে এ ঘটবে, নিচে থাকবে হচ্ছে প্রবাবিলিটি অফ বি, উপরে থাকবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু অধীনের ক্ষেত্রে অধীন প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি না, আবার এটা কিভাবে লেখা যায় প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ বি ঘটার সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা। বোঝা গেল? এটা হচ্ছে অধীন ঘটনার ক্ষেত্রে। তো এই তো, এরপরে যাই, দেখি কি আছে, একটা ম্যাথ আছে মনে হয়, উদাহরণ কত 9 না? তো প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে কত, হাফ, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে হাফ, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 1/5, আর এখানে আছে প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা 3/8। তাহলে প্রথমে পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি একটু আগে দেখে আসলাম না, তবে এখানে সূত্রটা ফেলবো যাতে করে একসাথে মিল হয়, অর্থাৎ এটা দেওয়া আছে না, তাহলে এখান থেকে আসবে হচ্ছে প্রবাবিলিটি অফ নিচে, এখানে থাকে বি ইন্টু প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা, বি ঘটার সাপেক্ষে এ ঘটার যে সম্ভাবনা সেটা, এখান থেকে প্রবাবিলিটি অফ বি কত 1/5 ইন্টু বি ঘটার সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা 3/8, তাহলে 3×5=40, 3/40, এর একটা উত্তর। আর কি চাইছে, প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ এ ঘটার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা একটু ফর্মুলা দেখাইলাম, নিচে থাকবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ঘটার সম্ভাবনা, উপরে থাকবে ইন্টারসেকশন এ এবং বি একত্রে ঘটার যে সম্ভাবনা সেটা। তাহলে উপরে থাকবে কত, উপরে মান দেওয়া আছে না, এই যে ইন্টারসেকশন বের করলাম একটু আগে, 3/40 বসাই দিই, 3/40, আর নিচে কত প্রবাবিলিটি অফ এ কত, হাফ, 1/2, 3/40 যখন 80 থাকবে, এ হচ্ছে আমাদের উত্তর। এরপর আচ্ছা হাফ উল্টে গেলে 40 না 80 না সরি 20 থাকবে, 20, এটা গুনতে হবে না, ভাগ হবে আর কি, মানে 2 এখানে ইন্টু 2 হয়ে যাবে আর কি। তো যাই হোক, পরে কি আছে, পি এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ অথবা বি সংযোগ এ অথবা বি যে কোনো একটা ঘটবে, এখানে কিন্তু ইন্টারসেকশন আছে, কই গেল ইন্টারসেকশন পাইছি না একটু আগে, এটা কিন্তু অবর্জনশীল, বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মান বসাই দেই, এটা কত হাফ, এটা কত 1/5 মাইনাস ইন্টারসেকশনটা কত 3/40, দেখি কত আসে এটা, তাহলে হাফ প্লাস 1/5 মাইনাস 3/40, 5/8, এই হচ্ছে আমাদের নির্ণয় কি ফলাফল। এরপরে আসি পরবর্তী ম্যাথে, দেখি কি চাইছে এখানে, উদাহরণ 10, উদাহরণ 10। তো দুইটা থলির একটিতে কি 5টি লাল 3টি কালো বল আছে, মনে হয় একটা থলি এরকম দেওয়া আছে, তো এই থলিতে 5টি লাল, 5টি রেড এবং 3টি কালো 3টি ব্ল্যাক বল আছে, বোঝা গেল? এবং অপর আরেকটা থলিতে 4টা লাল, অপর আরেকটা থলিতে, থলিগুলি একই রকম আর কি, 4টা লাল, একই হোক ভিন্ন হোক, কি হচ্ছে হোক সমস্যা নাই, এবং 5টি ব্ল্যাক 5টি কালো বল আছে। এবার কি করা হয়েছে, সমসম্ভব উপায়ে একটি থলি নির্বাচন করা হলো। এখানে সমসম্ভব বলতে উভয় থলির নির্বাচন করার সম্ভাবনা শূন্য, বা সরি কি বলে সমান, সম্ভাবনা মানে সমান আর কি, অর্থাৎ আমি যে কোনো একটা থলি একে নির্বাচন করব এবং সেই থলি থেকে 2টা বল তোলা হয়েছে। এটা কিন্তু এরকম না যে আমি এই থলি থেকে একটা তুললাম, এই থলি থেকে একটা তুললাম, এরকম কিন্তু বলে নাই, আমার কিন্তু এরকম কখনোই বলে নাই, এটা কিন্তু এক জায়গায় বলা হয় নাই, বলছে এখানে আগে একটা থলি নির্বাচন করো, তারপর ওই থলি থেকে 2টা বল তুলো, বোঝা গেল? সেই ক্ষেত্রে আমি ইচ্ছা করলে এটাও নির্বাচন করতে পারি, 2টা বল তুলবো তারপর, অথবা আমি ইচ্ছা করলে 2 নম্বর থলি থেকে নির্বাচন করব, তারপর সেখান থেকে 2টা বল উঠাবো, বোঝা গেল? এবং
অতঃপর সেই থলি থেকে বল দুটা তোলা হইলে সেই দুটা বল লাল এবং কালো, একটা লাল একটা কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করা হয়। এটা কিন্তু শর্তাধীন সম্ভাব্যতা, এটা কিন্তু শর্তাধীন সম্ভাব্যতা, বোঝা গেছে? আর এটার ক্ষেত্রে যে বায়াসের সূত্র আছে একটা, তো এই সূত্র আমি হচ্ছে করাচ্ছি না এখানে, বৈধ নাই। এটা বৈধ না দেওয়া উচিত আসলে, ঠিকই আছে, কারণ এর সূত্র কোনো প্রয়োজন নাই, কারণ এই ম্যাথ সরাসরি করে ফেলা যায়। ওটা আলাদা করে শিখার বা সূত্রগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, সবগুলো বের করে ফেলা যায় ম্যানুয়ালি। তো দেখি তাহলে আমাদের যে সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই শর্তাধীন, মানে একটার সাপেক্ষে আরেকটা। তো এই সম্ভাবনা হইতে পারে আমি ইচ্ছা করলে প্রথম থলিটা নির্বাচন করতে পারি, অথবা আমি ইচ্ছা করলে 2 নাম্বার থলি নির্বাচন করতে পারি এবং তারপর সেখান থেকে বল বের করব। তাহলে প্রবাবিলিটি অফ, আমি ইচ্ছা করলে প্রথম যে বক্স, 1 নাম্বার যে বক্স, সেই বক্সটা নির্বাচন করলাম, নির্বাচন করা হয়ে গেছে কিন্তু। অতঃপর অতঃপর সেখান থেকে আমি একটা ব্ল্যাক উঠাবো, একটা রেড, আগে পরে হোক সমস্যা নাই, ঠিক আছে? প্রবাবিলিটি অফ প্রথম বক্স নির্বাচন করব, তারপর আবার ব্ল্যাক এবং রেডও হইতে হবে, বোঝা গেছে? প্লাস প্রবাবিলিটি অফ দ্বিতীয় বক্সও হইতে হবে, সেকেন্ড যে বক্স সেটাও হইতে হবে, এবং তারপর সেখান থেকে বল উঠাবো, একটা ব্ল্যাক হবে একটা রেড হবে। এই যে টোটালি আমার কত সম্ভাবনা, এইটা অথবা এইটা অথবা কি এইটা, এখানে সবগুলাই কিন্তু পরস্পর স্বাধীন ঘটনা, সব গুণ করে দেব। যেমন প্রথমটাতে আমাদের প্রবাবিলিটি অফ, এই যে বক্স নির্বাচন করতে হবে না বক্স, তাহলে বক্স নির্বাচন করার সম্ভাবনা কত? হাফ না? আছে দুইটা বক্সই তো আছে, থলিতে আছে দুইটা, তার মধ্যে একটা থলি নির্বাচন করলাম, কি হাফ না? ইনটু এবারে আমি সেই থলি থেকে, হাফ হয়ে গেছে কিন্তু, সেই থলি থেকে একটা বল তুলবো, লাল হবে, আর একটা বল তুলবো, কালো হবে। তাহলে নিচে আমাদের সম্ভাব্য যে ফলাফল সেইটা কত? আমি কিন্তু বল তুলবো দুইটা, বোঝা গেল? বল তুলবো কটা? দুইটা। বল আছে করে 8টা না? তাহলে 8টা বল থেকে দুইটা তুলবো, তাহলে 8টা থেকে কত উপায়ে কয়টা গ্রুপ করা যায়? 8C2 সংখ্যক না? এতগুলা গ্রুপ কি করা যায়? উঠানো যায় না? তাহলে নিচে থাকবে হচ্ছে কত? 8C2, এটা হচ্ছে সম্ভাব্য ফলাফল। এতগুলা গ্রুপ করে কি ওঠানো যায়? ব্ল্যাক এবং রেড যে হবে এমন না, রেড রেডও হতে পারে, ব্ল্যাক ব্ল্যাকও হতে পারে, এরকম টোটালি 8C2 সংখ্যক কি থাকতে পারে? আমাদের সম্ভাব্য ফলাফল হইতে পারে বা গ্রুপ উঠতে পারে। তার মধ্যে হইতে হবে একটা ব্ল্যাক একটা কালো, সরি কি বলে, একটা ব্ল্যাক একটা রেড। তার মানে ব্ল্যাক আছে তিনটা থেকে একটা উঠাইতে হবে, কত উপায় উঠতে পারে? 3C1 না? এবং 5টা লাল থেকে একটা লাল উঠতে হবে, কত উপায়? 5C1 না? এটা কিন্তু পরস্পর স্বাধীন, গুণ করতে হবে অবশ্যই, এবং অবশ্যই কি করতে হবে? গুণ করতে হবে। প্লাস এখানে ঠিক অনুরূপ কাজ, একই কাহিনী, হাফ ইন্টু, এটা বলতেছেন বারবার, 4 5 9, 9C2 থাকবে, আর উপরে হচ্ছে 4C1 ইন্টু 5C1 থাকবে, বোঝা গেল? এটা একটা হিসাব করে দেখি কত আসে, খুব কি কঠিন না কিন্তু। হাফ ইন্টু উপরে হচ্ছে 3C1 এর মানটা 3 থাকবে, 5C1 এর মানটা 5 থাকবে, নিচে 8C2 না? তাহলে ক্যাটালগ, এখানে হচ্ছে প্রবাবিলিটি, তারপর হচ্ছে কম্বিনেশন না? তাহলে 8C2 আর প্লাস হাফ ইন্টু উপরে 4C1 এর মানটা 4 ইন্টু 5C1 এর মানটা হচ্ছে 5, আর নিচে 9C2, তাহলে 9 কম্বিনেশন প্রবাবিলিটি কম্বিনেশন 9C2, এই সম্পূর্ণ মান হিসাব করে 275/275 ডিভাইডেড বাই 504, এটা আসতেছে। এই হচ্ছে আমাদের নির্ণয় কি সম্ভাবনা। এরপর চলে যাই পরবর্তী ম্যাথ, দেখি কি চাইছে এখানে। একটা ব্যাগে 4টা সাদা 5টা কালো বল আছে, একজন লোক নিরপেক্ষভাবে 3টা বল উঠাইলো। এখন একত্রে উঠাক কিংবা একটা একটা করে উঠাক, সমস্যা নাই। একটা ব্যাগ আছে, নিরপেক্ষভাবে বলতে বোঝাচ্ছে যে দেখবে না, ও ভিতরে ব্যাগের ভিতরে দেখবে না, বা কেউ বলে দিবে না যে কে উঠলো, যে হাতটা ঢুকাইলাম, দেখা গেল ট্রান্সপারেন্ট একটা ব্যাগ, ও বলে দিলে যে লাল উঠাইছিস, লালটা রাখি দে, কালো উঠা, এটা কেউ বলবে না। ভিতরে হাত ঢুকাইছে, উঠাইছে আর কি, 4টা সাদা আর 5টা কালো, 5টা ব্ল্যাক। তো নিরপেক্ষভাবে 3টা বল উঠাইলে 3টাই কালো হবে, খুবই সহজ কাজ। সম্ভাবনা, তাহলে প্রথমটা কালো হওয়ার সম্ভাবনা কত? 5/9 না? দ্বিতীয়টা 4/8, তৃতীয়টা 3/7, এটাই তো নাকি? সবগুলো গুণ করে দেবো, এটা হচ্ছে উত্তর, সহজ কাজ। 5/9, 4/8, 3/7, 3/7, এটা 5/42, 5/42, এ হচ্ছে আমাদের উত্তর, বোঝা গেছে? এরপরে আসি পরবর্তী ম্যাথে, কি চাইছে এখানে, যে উদাহরণ কি বলে, একটা থলিতে 3টা সাদা 2টা কালো বল আছে, অপর একটা থলিতে 2টি সাদা 5টি কালো বল আছে।
মনে করো একটা থলি আছে এরকম, একটা থলি আছে এখানে এরকম, যে 3টি সাদা, 3টি হোয়াইট এবং 2টি ব্ল্যাক, এবং আরেকটা থলি আছে এখানে 2টি হোয়াইট, 5টি ব্ল্যাক, 5টি ব্ল্যাক বল আছে। তো নিরপেক্ষভাবে প্রত্যেক থলি হইতে একটা করে বল তোলা হইলো। এখান থেকে একটা উঠাইছো এবং এখান থেকে একটা উঠাইছো, 2টা বল তুলছি, এবার কিন্তু আলাদা আলাদা হবে আর কি। 2টা বলের মধ্যে অন্তত একটা সাদা, অন্তত একটা সাদা হইতেই হবে। 2টা হলেও সমস্যা নাই, অন্তত একটা সাদা হইলেই হবে, 2টা হলেও কোনো সমস্যা নাই। তবে 2টাই কালো হওয়া যাবে না, তার সম্ভাবনা কত নির্ণয় করো। এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে 2টাই কালো হবে, সেটা বের করবো, একের থেকে বাদ দিব, সরাসরি উত্তর বের হয়ে আসবে। অথবা অথবা আমাদের 2টাতে উঠাবো, 2টাই হোয়াইট হবে, 2টাই হোয়াইট, বা বা একটা হোয়াইট একটা ব্ল্যাক, প্রথম থলি থেকে হোয়াইট, দ্বিতীয় থলি থেকে ব্ল্যাক, অথবা প্রথম থলি থেকে ব্ল্যাক, দ্বিতীয় থলি থেকে হোয়াইট। এর বাহিরে কিন্তু আর কোন রকম কম্বিনেশন বানানো সম্ভব না, এই 3টাই। এটা হচ্ছে অন্তত একটা, একটা হইলেই হবে, 2টা হলে অসুবিধা নাই, তবে একটার কম হওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে প্রবাবিলিটি অফ হোয়াইট হোয়াইট, প্রথমটাও হোয়াইট, দ্বিতীয়টাও হোয়াইট, তাহলে প্রথমটা থেকে হোয়াইটের সম্ভাবনা কত? 3/5 না, ইন্টু দ্বিতীয় থলি থেকে হোয়াইটের সম্ভাবনা কত? 2/7, প্লাস প্রথম থলি থেকে প্রথমটা হোয়াইট হবে, সেই ক্ষেত্রে সম্ভাবনা কত? 3/5। দ্বিতীয় থলি থেকে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত? 5/7। দ্বিতীয় থলি থেকে ব্ল্যাক 5/7, প্লাস এমন হইতে পারে যে প্রথম থলি থেকে ব্ল্যাক হইতে পারে না, হইতে পারে। এটা কি কোনো বাধ্যবাধকতা আছে যে প্রথমটাতেই বলছে তোমার যে হোয়াইট হওয়া লাগবে? এমন তো না। প্রথমটা থেকে ব্ল্যাক হইতে পারে, দ্বিতীয়টা থেকে হোয়াইট হইতে পারে। তাহলে প্রথমটা থেকে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা 2/5, ইন্টু দ্বিতীয় থেকে হোয়াইট হওয়ার সম্ভাবনা 2/7, 2/7, সবগুলো যোগ করে দিই, দেখি কত আসে। 3/5 ইন্টু 2/7, 3/5 ইন্টু 2/7, প্লাস 3/5 ইন্টু 5/7, 5/7, প্লাস তারপর কত? 2/5 ইন্টু 2/7, 2/7। এটা হচ্ছে টোটালি 5/7, হিসাব টিসাব করে 5/7। এই হচ্ছে আমাদের নির্ণয় কি ফলাফল। এরপরে ম্যাথটা আসি। কি আছে? একটি বাক্সে, একটা বাক্সে 6টা সাদা, 7টা লাল, 9টা কালো বল আছে। খুব ভালো। সমসম্ভব উপায়, মানে এখানেও সমসম্ভব কেন? বক্স তো আছেই একটা। প্রথম এবং দ্বিতীয় বাক্স থেকে একটা বাক্স নির্বাচন করা হইলো। বাক্স আছে একটা, বলছে আবার কয়টা? 2টা। কেমনে হয় এটা? এটা যে কিভাবে হইলো বুঝলাম না তো, তাই না? প্রশ্ন সমাধান ভুল দেওয়া আছে। ওই বাক্স হইতে নিরপেক্ষভাবে একটা বল টানা হইলে বল সাদা হওয়ার সম্ভাবনা কত? কেমনে কি? এটা তো সম্ভবই না করা। বলেই দিয়েছে বক্সে 6টা সাদা, 7টা লাল, 9টা কালো। এখানে বানাবো না কি করবো? এটা বইটা আসছিল না 10-11 সালে? আচ্ছা, এখানে বইতে হচ্ছে, মানে দেখলাম আর কি। আর এই ম্যাথটা বইটা 10-11 সালে একটা বই, মানে ম্যাথ আসছিল, তবে ঠিক সেম এইটাই না। আমি হচ্ছে নিচে নিচে হ্যাঁ যে রাখছি আর কি, এই যে এই ম্যাথটা আসলে হচ্ছে বইটা 10-11 সালে। এই ম্যাথটা হচ্ছে আমি ওই উদ্ভাসের বই থেকে কালেক্ট করলাম, আমার কাছে পিডিএফটা আছে, সেখানে নিলাম আর কি। এটা করে দেখাচ্ছি, সমস্যা নাই। এটা সলভ করতেছি, আর আমি হচ্ছে এটা আগে করে দেয়, তারপর এই ম্যাথটা করি। আর এই ম্যাথটা তো আসলে সম্ভব না এখানে করা। আমি এক কাজ করতেছি, বইয়ের যে উত্তর যেটা দেওয়া আছে, সেই উত্তর দেখে দেখে এটা সমাধান করতেছি, কিছু করার নাই। তো বই অনুযায়ী আর কি, বই অনুযায়ী 2টা বক্স আছে, এখানে 2টা বক্স আছে। তো এই 2টা বক্সের একটা বক্সে হচ্ছে 4টা এবং 3টা, না 4টা বল আছে, 3টা বল আছে। তার মধ্যে 4টা সাদা, 4টা সাদা এবং আরেকটা কি বলে না এখানে, আর ধরলাম কালো, আরেকটা কালো ধরলাম। আমাদের কাছে আরেকটা বক্স আছে, যে বক্সে হচ্ছে 3টা এবং 7টা বল আছে, 3টা 7টা, তার মধ্যে 3টা সাদা, 4টা হচ্ছে ধরলাম কালো। ধরো প্রশ্নটা এরকম। এবার ওই বাক্স হইতে নিরপেক্ষভাবে একটা বল টানা হয়েছে, একটা বক্স আগে নির্বাচন করা হয়েছে নিরপেক্ষভাবে সমসম্ভব উপায়ে। তারপর সেখান থেকে একটা বল তোলা হইল, বলটি সাদা হবে, তার সম্ভাবনা নির্ণয় করো। এটা কিন্তু শর্তাধীন সম্ভাব্যতা। তাহলে আমাদের নির্ণেয় যে সম্ভাবনা সেটা কি থাকবে দেখি। এটা হইতে পারে আমি প্রথম বক্স সিলেক্ট করলাম, তারপর সেখান থেকে বল তুললাম। হইতে পারে দ্বিতীয় বক্স সিলেক্ট করলাম, সেখান থেকে বল তুললাম। হইতে পারে প্রবাবিলিটি অফ প্রথম বক্স, সেটা সিলেক্ট করার পর সেখান থেকে বল ওঠানোর পরে একটা হোয়াইট হয়েছে। অথবা সেকেন্ড যে বক্স আছে সেইটা আমি সিলেক্ট করলাম, তারপর একটা বল তুললাম, সেখান থেকে একটা হোয়াইট হয়েছে। যে কোনো একটা হইতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ ফার্স্ট বক্স এবং একটা হোয়াইট, এটা সম্ভাবনা কত? প্রথম বক্সের সম্ভাবনা কত? হাফ, ইন্টু ওখানে বল তুললাম,
এবং সেইটা সাদা হওয়ার সম্ভাবনা কত? 4/7। সহজ কাজ। তারপর সেকেন্ড বক্স নির্বাচন করব, সম্ভাবনা হাফ, ইন্টু একটা হোয়াইট উঠাবো, তার সম্ভাবনা কত? 3/8, 3/10, 7×3=10। হিসাব করে দেখি কত আসে এটা। তাহলে হাফ ইন্টু 4/7 প্লাস হাফ ইন্টু 3/10, এটা হচ্ছে 61/140। 61/140, হ্যাঁ ঠিক আছে, এটাই বলে দেওয়া আছে, 61/140। এই হচ্ছে আমাদের নির্ণয় কি ফলাফল। এখন আসি পরবর্তী ম্যাথে, যেটা বুলেটে আসছিল। তো এই ম্যাথটা হচ্ছে 10-11 সালে আসছিল না, বহুদিন আগে, অনেক আগে। তখন ক্লাস 1-এ পড়তাম মনে হয়, 1-এ না কি ভর্তি হয়েছিলাম কিনা মনে নাই তো। তো দুইটি একই রকমের বাক্স আছে, একই রকম দেখে আলাদা করার কোনো উপায় নাই। প্রথমটাতে 5টি নীল, 4টা কালো। ধরো দুইটা একই রকমের বাক্স, একটা বাক্সে হচ্ছে 5টা নীল বা 5টা ব্লু এবং 4টি কালো, 5টা ব্লু, 4টা কালো, ব্ল্যাক। বিবি দিলে আর বোঝা যাচ্ছে না। এবং দ্বিতীয় বাক্সে 4টি নীল, 4টি ব্লু আছে এবং 8টি ব্ল্যাক বল আছে, ব্ল্যাক। ঠিক আছে, তো সমসম্ভব উপায়ে একটা বাক্স নির্বাচন করা হইল। তা আমি এখানে বাক্স নির্বাচন করার ক্ষেত্রে সম্ভাবনা সমান, অর্থাৎ হাফ হাফ করে, এরকম এটা 50-50 চান্স। তারপরে ওই বাক্স হইতে একটা বল তোলা হইল, তারপর সেখান থেকে একটা বল কি করা হইলো? তোলা হইলো। সেই ক্ষেত্রে বলটি নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, বলটি নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এবং এটা গেল একটা উত্তর। যদি বলটি নীল হয় সেই ক্ষেত্রে সেটা প্রথম বাক্স থেকে আসার সম্ভাবনা নির্ণয় করো। আগে নীল হইতে হবে, তারপর প্রথম বাক্স থেকেও আসতে হবে, অর্থাৎ এটা কিন্তু শর্তাধীন সম্ভাব্যতা। আমরা প্রথমটা করি আগে, যে নীল হওয়ার সম্ভাবনা। খেয়াল করি প্রথমটা কি? নীল হওয়ার সম্ভাবনা, ঠিক আগের ম্যাথ, নীল হওয়ার প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অফ ব্লু, ঠিক আছে, নীল হওয়ার সম্ভাবনা ইকুয়াল, এটা হইতে পারে প্রথম বক্স, হইতে পারে দ্বিতীয় বক্স। তাহলে প্রবাবিলিটি অফ ফার্স্ট বক্সও হইতে হবে, অর্থাৎ প্রথম বক্সও হইতে হবে, আবার সেখান থেকে একটা ব্লু উঠাইতে হবে। প্রথম বক্স সিলেক্ট করার পরে সেখান থেকে ব্লু ওঠার সম্ভাবনা, প্লাস হইতে পারে দ্বিতীয় বক্স, হইতে পারে আমি দ্বিতীয় বক্স সিলেক্ট করলাম, সেখান থেকে বল উঠাইলাম, ব্লু হইল, সেখান থেকে একটা বল ব্লু হইল, তার সম্ভাবনা দুটো যোগ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে ফার্স্ট বক্স এটা সিলেক্ট করার সম্ভাবনা কত? হাফ না, ইন্টু একটা ব্লু ওঠার সম্ভাবনা কত? 5/9। সহজ কাজ। কিংবা এভাবে করতে পারো যে আছে কয়জন? 9 জন। 2 জন বললে ঝামেলা হয়তো আর কি, দুইটা উঠাইতে গেলে। সেক্ষেত্রে আমরা কম্বিনেশন দিয়ে করতাম যে 9টা থেকে একটা নেবো আর কি, বা 9C1 বলতে পারি, 9C1। সরাসরি এখানে 9 বসা দিলে কোনো অসুবিধা নাই। আর উপরে ব্লু আছে কটা? 5টা, 5C1 মানে 5 থাকবে, প্লাস দ্বিতীয় বাক্সের বেলায় হাফ ইন্টু, নিচে থাকবে হচ্ছে 4 10, 12, আর উপরে 4টা আছে, 4C1 মানে 4 থাকবে। এই হবে আমাদের নির্ণয় কি ফলাফল, নির্ণয় সম্ভাবনা। তাহলে হাফ ইন্টু 5/9 প্লাস এখানে আছে হাফ ইন্টু 4/12, 4/12 না, এটা হিসাব করে 4/9 থাকতেছে, 4/9, 4/9। এই হচ্ছে আমাদের নীল হওয়ার সম্ভাবনা, জাস্ট নীল হওয়ার চান্স। তারপর আসে যদি নীল হয় সেই ক্ষেত্রে এটা প্রথম বাক্স থেকে আসার সম্ভাবনা। দেখি দ্বিতীয় ক্ষেত্রে সম্ভাবনা ইকুয়াল, ভালো করে দেখি এটা, নিচে আগে নীল হইতেই হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ ব্লু হইতেই হবে, বোঝা গেল। তারপরে ব্লু ইন্টারসেকশন ফার্স্ট বক্স হইতে হবে, বোঝা গেছে। এটা কিন্তু শর্তাধীন সম্ভাব্যতা, ব্লু হইতেই হবে, তারপর ব্লু হবে, আবার এটা ফার্স্ট বক্স থেকেও আসবে। তাহলে খেয়াল করি আমাদের হচ্ছে এখানে একটু ছোট করে দিই না, নাহলে জায়গা শেষ করতে পারবো না, এরকম থাক। তার নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ ব্লু, নীল হয় লাগবে, এটা কত বের করলাম? 4/9, সহজ, 4/9। আর উপরে প্রবাবিলিটি অফ ব্লু ইন্টারসেকশন ফার্স্ট বক্স, মানে ব্লু হবে আবার ফার্স্ট বক্স থেকেও আসবে, সেই ক্ষেত্রে সম্ভাবনা। তাহলে ব্লু ইন্টারসেকশন ফার্স্ট বক্স কোনটা? এই যে এইটা না, এটা হাফ ইন্টু 5/9 না, তাহলে হাফ ইন্টু কত? 5/9, মানে ফার্স্ট বক্সও হবে, ওখান থেকে নীলও উঠবে, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আর উপরে হচ্ছে হাফ ইন্টু 5/9 আর নিচে 4/9, এটা 5/8 আসতেছে, 5/8। এই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি ম্যাথটা বোঝা গেল, খুব একটা কঠিন কিন্তু না।
তো আমাদের থিওরি মোটামুটি হচ্ছে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হচ্ছে চ্যাপ্টারে যে ম্যাথ সেগুলো করবো নি। আর এটা বুঝতে পারছো কিনা যে এই পর্যন্ত বুঝতেছো কিনা জানাবো অবশ্যই। সব ভালো থাকো, ভালো করে প্র্যাকটিস করো। আল্লাহ হাফিজ।